আসসালামু আলাইকুম। এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ফের আবারও যুদ্ধের বার্তা নিয়ে আসছে ইসরায়েল, ফিলিস্তিন, হামাস, ইরান। যে কোনো মুহূর্তে আবারও ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যেই যুদ্ধ এবার ইতিহাসের পাতায় লেখা অত্যাবশ্যকীয় হয়ে পড়বে। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, এবার বিচারের মুখোমুখি দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। কাঠগড়ায় দাঁড়িয়েছে নেতানিয়াহু। মিলল না এবার নিজের আত্মপ্রকাশের কথা বলার অনুমতি। এরপর জানিয়ে দিব গাজায় বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েল, স্যাটেলাইট চিত্রে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এবং জানিয়ে দিব যে ঘোষণা দিলেন খামেনি, ইনি থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব গাজায় এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিল দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের ওয়ার্ল্ড নিউজে। ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান। ইরান ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ট্রু প্রমিস 3 যথাযথ সময়ে পরিচালিত হবে। ইরান এর আগে 2024 সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল, যেগুলো ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 নামে পরিচিত। গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গে জেনারেল ফাদাভি বলেন, নিজেদের স্বীকারোক্তিতেই দেখা যাচ্ছে জায়োনিস্ট নেতারা বলছেন হামাস বিজয়ী হয়েছে আর তারা পরাজিত। উল্লেখ্য, গত বছরের 26শে অক্টোবর ইসরায়েলি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানের তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরান ওই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে। ইরান জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল। তবে হামলায় 5 জন নিহত হন, যাদের মধ্যে 4 জন ছিলেন সেনা কর্মকর্তা এবং একজন ছিলেন বেসামরিক নাগরিক। পরে এই হামলার জবাবে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 2 নামের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যাতে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র মেহের নিউজ। কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে 10 বারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি, তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেনি আদালত। সোমবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে 10 বারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। এ সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি তার 10ম আদালতে উপস্থিতি। গত ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্র পাচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এগুলো হলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা ও আস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। সূত্র কালবেলা নিউজ।
গাজায় বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েল, স্যাটেলাইট চিত্রে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি গত 19 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আওতায় এ পর্যন্ত 6ষ্ঠ দফায় এ পর্যন্ত মোট 19 জন ইসরায়েলি ও 935 জন ইসরায়েলি বন্দীর মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকা জুড়ে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ গাজার রাফা শহরে বহু বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, যা সম্প্রতি আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে প্রকাশ পেয়েছে। রাফা ক্রসিং মূলত গত কয়েক দশক ধরে গাজা ও মিশরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ছিল। তবে 2024 সালের মে মাসে দখলদার ইসরায়েল এটি বন্ধ করে দেয়। সীমান্ত দখল ও সামরিক নির্মাণ। 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল এখন রাফা সীমান্তে শক্ত অবস্থান নিচ্ছে এবং 14 কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডর এলাকায় খনন কাজ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এই করিডরের দখল ধরে রাখার উপরও জোর দিয়েছেন, যদিও এটি আন্তর্জাতিকভাবে অবৈধ। সানাদের বিশ্লেষণ অনুযায়ী জানুয়ারি 19 থেকে 21 তারিখের মধ্যে নেওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং এর চারপাশে বালির প্রতিরক্ষা বাঁধ তৈরি করেছে। এছাড়াও ক্রসিং এর উত্তর অংশে একটি নতুন সামরিক চৌকি স্থাপন করা হয়েছে এবং সেখানে 1.7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করা হয়েছে, যা বালির প্রতিরক্ষা বাঁধের সমান্তরালে বিস্তৃত। এদিকে দখলদার ও বর্বর ইসরায়েলি বাহিনী রাফা শহরের হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে তাদের বাড়িতে ফিরতে বাধা দিচ্ছে। এমনকি বাড়ি ফেরার চেষ্টা করা লোকজনের উপর সামরিক যান থেকে গুলি চালানো হচ্ছে, যাতে বহু মানুষ হতাহত হয়েছেন। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে 50 দিনের মধ্যে ইসরায়েলকে ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েলি বাহিনী সেখানে স্থাপনা ও বসতি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এবং রাফা শহরের আস সালাম, ইদারি ও তেল জাআরাব এলাকায় ফিলিস্তিনিদের 64টি ভবন গুড়িয়ে দিয়েছে। এছাড়াও শহরের পশ্চিম অংশে তাল আস সুলতান এলাকায় অন্তত 6টি বাড়ি ধ্বংস করা হয়েছে, যা মিশরীয় সীমান্ত থেকে মাত্র 750 মিটার দূরে অবস্থিত। মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ফিলিস্তিনি প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আত্তার বলেন, এটি স্পষ্ট যুদ্ধাপরাধ, কারণ তারা আবাসিক ভবনগুলো ধ্বংস করছে এবং মানুষও মারছে। চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী বেসরকারি সম্পত্তি ধ্বংস করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বোরস জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা, অবিস্ফোরিত গোলাবারুদ বা পূর্বের গুরুতর আঘাতের কারণে কমপক্ষে 118 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যে ঘোষণা দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জাতির শত্রুরা জনগণের সংকল্পকে নাড়া দেওয়ার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নরম হুমকি দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছে তা কোনো ফল বয়ে আনতে পারেনি। সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনি বলেন, 22 ফেব্রুয়ারি জাতির বিশাল পদযাত্রা দেখিয়েছে যে শত্রুর ঠান্ডা যুদ্ধের হুমকি এই দেশ এবং এই জাতির বিরুদ্ধে অকার্যকর হয়েছে। খামেনি ইরানের ঐতিহাসিক 1979 সালের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী উপলক্ষে মার্চ এবং উদযাপনে জনসমক্ষে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছিলেন, যা দেশটির সাবেক মার্কিন সমর্থিত স্বৈরাচারী পাহলভি শাসনকে উৎখাত করেছিল। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ঠান্ডা যুদ্ধ হুমকির অর্থ জনমতকে কাজে লাগানো, এর অর্থ বিভাজন তৈরি করা, এর অর্থ ইসলামী বিপ্লবের মৌলিক নীতিগুলিতে সন্দেহ তৈরি করা, এর অর্থ শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা সম্পর্কে সন্দেহ তৈরি করা। তারা এটি করছে। নেতা আরো বলেন, আল্লাহর রহমতে তারা আজ পর্যন্ত সফল হয়নি। আজ পর্যন্ত শত্রুর প্রলোভন আমাদের জনগণের হৃদয়কে নাড়া দিতে পারেনি, অথবা আমাদের তরুণদের তাদের সংকল্প এবং এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। ইসলামী বিপ্লবের উদযাপনের জনসমাবেশের কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর আর কোথায় এমন কিছু আছে? বিপ্লবের বিজয়ের 40 বছর পর বিপ্লবের বিজয় বার্ষিকীতে সমগ্র জাতি, সশস্ত্র বাহিনী নয়, কর্মকর্তারা নয়, বরং জনসাধারণ এই দিনটিকে এমনভাবে সম্মান করে এবং বিদ্যমান সমস্ত সমস্যা সত্ত্বেও এত বিশাল জনসমাবেশের সাথে মাঠে নামছে। সূত্র প্রেস টিভি।
গাজায় এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফা শহরে অনেক বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে মধ্য যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করেছে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ